সময় ইতিহাসে এক রোমাঞ্চকর ঘটনা। যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি, অসহায় মানুষের আত্মনাদ এবং কি যোদ্ধাদের তৈরি হওয়ার এক নির্মম বাস্তবতার তুলে ধরা হয়েছে এই গল্পে। আজ এই গল্পটাই বলবো। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদমই শেষের দিকে, 1945 সালের এপ্রিল মাস, অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার মাত্র 3 মাস আগের ঘটনা। এই সময়টাতে দেখা যায় আমেরিকান প্রাণপণ দিয়ে যুদ্ধ করতেছে, হিটলারের নাৎসি বাহিনীকে পরাজিত করবে। এ সময় আমেরিকার ট্যাঙ্কগুলো যে লড়াই করে যাচ্ছিল, তাদেরই একটি ট্যাঙ্কের নাম ছিল ফিউরি। আর এই ফিউরি ট্যাঙ্কের যে কমান্ডার ছিল তাকে সবাই বয়ার ড্যাডি বলেই ডাকত, অর্থাৎ যুদ্ধপিতা। এই নামটি এর জন্যই দেওয়া হয়েছে কারণ সে একজন দক্ষ কমান্ডার এবং শত্রুদেরকে ভয়ে ফেলে দেওয়ার মতো কেউ একজন। সে এ পর্যন্ত অনেক জার্মানি সেনাদেরকে হত্যা করেছে। ডনের ট্যাঙ্কের 5 জনের একটি গ্রুপ ছিল, জন মিলেই এই ট্যাঙ্কটি চালাতে হতো। যুদ্ধের শুরুতেই এই দলটি অনেক শত্রুদেরকে হত্যা করেছে, কিন্তু একটা সময় তাদের গ্রুপের একজন মারা যায়, আর তার নাম ছিল রেড। রেড যুদ্ধে শহীদ হয়েছে। এই সময় দেখা যায় জার্মানি হেরে যাওয়ার মতো অবস্থা। যদিও জার্মানিদের কাছে অনেক শক্তিশালী ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্র ছিল, তবে আমেরিকান সেনারা কিন্তু অনেক মেধাবী। তারা দক্ষতার সাথে জার্মানিদের সাথে লড়াই করে যাচ্ছিল। এমন একটা অবস্থা হয়েছে যে জার্মানিদের অনেক ভিতরে ঢুকে গিয়েছে। এখন দেশের মধ্যে ভালোভাবে আক্রমণ চালাতে পারলেই যুদ্ধে বিজয় হবে। যাই হোক, কিছুক্ষণ আগের লড়াইয়ে রেড শহীদ হয়েছে, আর এর জন্যই তাদের মন ভালো নেই, একটু ভেঙে পড়েছে। তাদের ট্যাঙ্কটাও একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটা ঠিক করে দ্রুত এখান থেকে বের হতে হবে, কারণ যুদ্ধে এক জায়গায় বেশিক্ষণ থাকা একদমই নিরাপদ নয়। এর জন্যই তাদের ট্যাঙ্কটি দ্রুত ট্যাক করে মিলিটারি ক্যাম্পের দিকে চলে যায়। তাদের গ্রুপের প্রত্যেকটি সদস্যকে আলাদা আলাদা নামে রাখা হতো। একজনের নাম ছিল বাইভেল, একজনের নাম ছিল ধার্মিক এবং একজনের নাম ছিল ফ্রেন্ডি। আর হ্যাঁ, এগুলো কিন্তু তাদের ছদ্মনাম ছিল। কিন্তু ট্যাঙ্কের একজন লোক তো মারা গিয়েছে, তার জন্য অন্য একটা সৈন্যকে পাঠানো হয়, আর তার নাম ছিল জয়। আর এই জয়কে দেখেই কমান্ডার রেগে ওঠে, কারণ এই জয় ছিল আর্মিতে একদমই নতুন, বয়সে অনেক কম। কমান্ডার জিগায়, তোমার দক্ষতা কি? জয় উত্তরে বলে, আমি ভালো টাইপ করতে পারি, আমি একজন টাইপ রাইটার। কমান্ডারের রাগ হলো, এরকম একজন লোক কেন তাদের কাছে পাঠানো হলো? যেহেতু পাঠানো হয়ে গেছে, তাহলে মেনে নেওয়া ছাড়া আর কি করার আছে। কমান্ডার বলে, ওই ট্যাঙ্কটা যে দেখতেছো, ওই ট্যাঙ্কটাই আমাদের বাড়ি, আর ওখানেই আমরা থাকি, ওখানে যাও, আর কাউকে বিরক্ত করবে না। নরম্যান সেই ট্যাঙ্কের কাছে আসে। দলের অন্য সদস্যরা তাকে নিয়ে মস্করা করতে থাকে আর আজে বাজে বেশ কিছু কথা শোনায়। তবে তারা এটাও বোঝায় যে নরম্যানকে অনেক শক্ত হতে হবে, সে এখনও যোদ্ধা হয়নি। নরম্যানকে ট্যাঙ্কের ভিতরে পাঠানো হয়, তাকে বলা হয় ট্যাঙ্কটাকে পরিষ্কার করে ধুয়ে। পরিষ্কার করার সময় নরম্যান দেখে ট্যাঙ্কতে পুরো রক্তাক্ত হয়ে আছে, ক্ষত বিক্ষত শরীরের নানা অংশ পড়ে আছে এখানে, আর এগুলো দেখেই তার বমি শুরু হয়ে যায়। তবে বাইরে এসে সে দেখে এগুলো তো কিছুই, সামনে টাক ভর্তি মৃত আমেরিকান সৈন্যদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, পচে গলে নষ্ট হয়ে গেছে সেই সব দেহগুলো। সে বুঝতে পারে যুদ্ধর ভয়াবহ পরিণাম কী হতে পারে। এ সময় ক্যাপ্টেন দূর থেকে নরম্যানকে দেখছিল, আর সে বুঝতে পারে এত বাচ্চা ছেলেকে কেন তাদের কাছে পাঠানো হয়েছে। এই সময় এক জার্মান সৈন্যকে ধরে নেওয়া হচ্ছিল। ক্যাপ্টেন তখন নরম্যানের কাছে যায়। ক্যাপ্টেন জিজ্ঞাসা করে নরম্যানকে, সে আগে কখনো মানুষকে হত্যা করেছে কিনা। নরম্যান উত্তরে বলে না। ক্যাপ্টেন তখন নরম্যানের হাতে একটি বন্দুক দেন। এখন দেখো, ওই শত্রুটাকে আমরা কিভাবে হত্যা করি, এটা শিখে নাও, তোমার কাজে লাগবে, আর সামনে তোমার এটাই করতে হবে। তারপর তারা তাদের ট্যাঙ্ক সহ আরও 5টি ট্যাঙ্ক নিয়ে যুদ্ধের দিকে এগিয়ে যায়। লক্ষ্য তো একটাই, জার্মানির যত ভিতরে যাওয়া যায় ততই আমাদের জন্য সেটা ভালো। রাস্তায় যাওয়ার পথে জার্মানির নাগরিকটা পালিয়ে যাচ্ছে, তারা যুদ্ধ থেকে বাঁচতে চায়। এনারা সাধারণ নাগরিক, যোদ্ধা নয়, আর এই জন্যই আমেরিকান সৈন্যরা তাদেরকে কিছুই করে না। যুদ্ধর নিয়ম নীতি মেনে তাদেরকে চলতে হতো। কমান্ডার সবগুলো ট্যাঙ্কের নেতৃত্ব দেয়। সে বলে রাখে, মানুষের এই ভিড়ের মধ্যে কোনো জার্মানির সৈন্য লুকিয়ে থাকতে পারে, তাই সবাই যেন সতর্কতা থাকে। এরকম কাউকে দেখা মাত্রই তাকে যেন গুলি করে হত্যা করা হয়। নরম্যানকেও এটা খুব ভালোভাবেও বলে দেওয়া হয়।
এই জন্য সে বন্দুকের নল টার্গেট করেই রাখে। ভাঙাচুরা রাস্তা দিয়ে যাচ্ছে একের পরে এক ট্যাঙ্ক ডহ, আর ঠিক তাদের উপর দিয়ে যায় তাদেরই যুদ্ধ বিমান। আর এভাবেই যুদ্ধ হচ্ছিল। তখন চলার পথে হুট করে একটা সময় জার্মানি সৈন্য আক্রমণ করে, কিন্তু আমেরিকান সৈন্যরা তাদেরকে মেরে ফেলে। লুকিয়ে থাকা সৈন্যগুলো কিন্তু আগে নরম্যান দেখেছিল, তবে সে আর পরেনি। আর এটা যখন ক্যাপ্টেন বুঝতে পারলো, সে প্রচুর রেগে যায়। আর নরম্যানকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন নরম্যান বলে, সৈন্যগুলো তো আমার থেকেও বয়সে অনেক ছোট ছিল, তাই গুলি বর্ষণ করতে কষ্ট হচ্ছিল। দেখো, তোমার সেই বাচ্চা বলা সৈন্যগুলোই আমাদের এই ট্যাঙ্কটাকে কি হাল করেছে। আমাদের কিছু সৈন্যকেও মেরে ফেলেছে। তুমি যদি ওদেরকে না মারো, ওরা কিন্তু ঠিকই তোমাকে মেরে ফেলবে। কথাটা মাথায় রেখো। তাই পরের বার যেন এরকম ভুল তোমার আর কখনোই না হয়। দের শুরুতেই আমেরিকার একটি ট্যাঙ্ক বিধ্বস্ত হয়ে গেল। মূলত এই ক্যাম্পের দুই পাশ থেকে যুদ্ধ হচ্ছে। একদিকে রয়েছেন আমেরিকান সৈন্য, অন্যদিকে রয়েছে জার্মানি সৈন্যরা। ক্যাপ্টেন এক বড় অফিসারের সাথে দেখা করে। অফিসার বলে, আমি তো তোমাদের ঠিক 10টা ট্যাঙ্ক নিয়ে আসতে বলেছিলাম, তোমরা কেন এই 4টি ট্যাঙ্ক নিয়ে আসছো? আর এই 4টা ট্যাঙ্ক দিয়ে লড়াই করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমরা এখানে একটু সমস্যার মধ্যে রয়েছি। আমাদের একটি দল ওই পাশে জার্মান সৈন্যদের সাথে লড়াই করে যাচ্ছে, কিন্তু তারা সেখানে কোনোভাবেই পেরে উঠছে না, কারণ এদিকে জার্মানদের অস্ত্রশস্ত্রগুলো অনেক শক্তিশালী। আমাদের অনেক সৈন্যকেই তারা মেরে ফেলেছে। বাকি যারা সুস্থ আছে তাদেরকে আমি বাঁচিয়ে নিতে যাচ্ছিলাম, কারণ আমাদের সৈন্য সংখ্যা অনেক কমে গিয়েছে। অফিসার বলে, আচ্ছা ডন, তুমি কি পারবে আমাদের এই সব সৈন্যকে বাঁচিয়ে নিতে? ডন উত্তরে বলে, হ্যাঁ, এটা আমি পারবো। আমি শুধু আমাদের সৈন্যকে বাঁচাবই না, এবং তার পাশাপাশি আমি ওই জার্মান সৈন্যদেরকে পরাজিত করেই দিব। এরপর ডন তাদের ট্যাঙ্কগুলোকে নিয়ে জার্মান সৈন্যদের দিকে এগিয়ে যায়। সেখানে আমেরিকান সৈন্যরা জার্মান সৈন্যদের সাথে লড়াই করছে। ক্যাপ্টেন দূর থেকেই দূরবীন দিয়ে দেখতে পায় জার্মানি সৈন্যরা টোপের আড়াল থেকেই গুলি বর্ষণ করছে। ডন এসব দেখেও মাঠে নেমে তাদের সাথে লড়াই করার জন্য বাকি সৈন্য ট্যাঙ্কের পিছনে পিছনে এগিয়ে যায়। জার্মানি সৈন্যরা যখন এই সব দেখে, তখন তারা অনবরত গুলি বর্ষণ করতে থাকে। মুহূর্তের মধ্যেই কিছু আমেরিকান সৈন্য ওখানে নিহত হয় এবং কিছু সৈন্য আহত হয়। নরম্যান সহ আরও বেশ কিছু সৈন্যদের দায়িত্ব ছিল ট্যাঙ্কের পেরিস্কোপ দিয়ে লুকিয়ে থাকা জার্মান সৈন্যদেরকে দেখা, লুকিয়ে থাকা জায়গাটা চিহ্ন করে দেয়। ক্যাপ্টেনের অনুমান হলো আগে জার্মানিদের ট্যাঙ্কগুলো বিধ্বস্ত করে দেওয়া, তারপর বাকি যে জার্মান সৈন্যগুলো বেঁচে থাকবে তাদেরকে বাইরে ধরে নিয়ে এসে শুট করে মেরে ফেলে দেওয়া হবে। আর সেটাই করা হচ্ছিল, আর তারা সফলও হয়। তবে নরম্যান চরম মাত্রায় আতঙ্কিত হয়ে গেছে, কারণ তাকেও গুলি চালাতে হচ্ছে। আর এটাও বলা হয়, নিচে পড়া লাশগুলিকেও যেন সে গুলি করে। নরম্যান বলে, তারা তো মরে গিয়েছেন, তারা তো লাশ, তাদেরকে গুলি করে কি হবে? ক্যাপ্টেন বলে, এদের মধ্যেও যদি 2-1 বেঁচে থাকে তাহলে তারাও মারা যাবে, তাই তোমাকে এখানে দিয়েও গুলি করতে হবে। আর এর মধ্যেই এক আমেরিকান সৈন্য কাতর অবস্থায় দেখা যায়, সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তার কাছে এসে অনেক সৈন্য বাইবেল পাঠ করে, এভাবেই তার মৃত্যু হয়। এসব দেখে জয় চুপচাপ কাঁদছিল। ক্যাপ্টেন এসে বলে জয়কে, তুমি এখন যে জায়গায় আছো সেই জায়গায় আমার এক প্রিয় সৈনিক ছিল, আর তাকে কিন্তু ওই জার্মানরাই মেরে ফেলেছে। এটা ছিল তাদের কাজ, আর আমাদের কাজ ওদের মেরে ফেলে দেওয়া। এটাই হলো যুদ্ধ। তোমাকে এটা বুঝতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দেশের জন্য লড়ছি। এখানে বিবেক দিয়ে ভাবতে হবে, আবেগ দিয়ে নয়। আবেগ শুধুই থাকবে নিজের দেশের জন্য। জয় বলে, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার একটু সময় লাগবে। এই সময় দেখা যায় এক জার্মানির সৈন্য আমেরিকান সৈন্যদের কাছে সারেন্ডার করে। সে বলে, আমি সারেন্ডার করে নিয়েছি, দয়া করে আমাকে মারবেন না, আমাকে যেতে দিন। ক্যাপ্টেন তখন জয়কে ডেকে নিয়ে আসে আর বলে, এই দেখো, এটা আমাদের শত্রু, তুমি তাকে গুলি করে মেরে ফেলবে, তার ফিট বরাবর গুলি করবে, এ যেন এক গুলিতেই মারা যায়। কিন্তু জয় কোনোভাবেই তাকে হত্যা করতে চায় না, কারণ সে বলে, একবার তো সারেন্ডার করে নিয়েছি, তাহলে তাকে আর মেরে কি হবে? তাছাড়া তাকে তো আর এখন মারা উচিত নয়। ক্যাপ্টেন তখন জয়ের সাথে একটু
বাজে ব্যবহার করে। ক্যাপ্টেন বলে, এখানে ঠিক আর কোনটা ভুল সেটা দেখার সময় নেই। শত্রু, ওকে মারতে হবে আর তুমি তাকে মারবে। কিন্তু জয় কোনোভাবেই পারতে রাজি হয় না। জয় ক্যাপ্টেনকে বলে, আপনি আমাকেই মেরে ফেলেন, কিন্তু আমি ওনাকে মারতে পারবো না। তখন ক্যাপ্টেন জয়কেই অনেক মারধর করে আর বলে, তোমাকে হত্যা করা শিখতেই হবে। আর এরপর নরম্যানের হাত দিয়েই বন্দুকটা ঠিক চালিয়ে দেয় ফিট বরাবর। জয় ভয়ে কান্না করছিল, কিন্তু ট্যাঙ্কের অন্য সেনারা তাকে সান্ত্বনা দেয় যে ক্যাপ্টেনের ব্যবহারে কষ্ট পেও না। এই যুদ্ধে আমাদের থেকে সেই অনেক কাছের মানুষকে হারিয়েছে। তাছাড়া আমরা যে এখন পর্যন্ত বেঁচে আছি সেটা তার জন্যই। ভিতর থেকে কিন্তু সে এরকম নয়, আড়ালে গিয়ে অথবা একা একা সে নীরবে কাঁদে। এখানকার পরিবেশের সাথে তোমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন এসে জয়কে বলে, সকাল থেকে এ পর্যন্ত আমি তোমাকে কিছুই খেতে দেখিনি। হাতের কাছে যা পাও সেটাই খেয়ে নাও, কিছুক্ষণের মধ্যে যুদ্ধে ফিরে যেতে হবে। এরপর সবাই সামনের দিকে এগিয়ে যায়। তারা একটি শহরে পৌঁছে যায়। শহরের পরিবেশটা একদমই ভয়ানক। মানুষ সহ অন্য পশু পাখি মরে পড়ে রয়েছে। কিছু মানুষকে দেখা যায় এই মৃত প্রাণীদের কাছ থেকেই খাবার সংগ্রহ করতেছে। আরও দেখা যায় পথের খুঁটিতে কিছু মানুষের লাশ ঝুলে আছে। আর তারা কিন্তু জার্মান দেশেরই। তারা যুদ্ধের বিপক্ষে ছিল, তাই হিটলারের লোকেরা তাকে এভাবে মেরে ঝুলিয়ে রেখেছে রাস্তার ধারে। আর এসব দেখতে দেখতে তারা রাস্তা হারিয়ে ফেলে, জার্মানদের ক্যাম্পে চলে আসে। আর অনবরতই জার্মানদের সৈন্যরা গুলিবর্ষণ করতে থাকে। এখানে জয়কেও ফায়ারিং করতে দেখা যায়। সেও এতক্ষণে বুঝে গিয়েছিল তার এটাই করতে হবে। আর সে যদি তাদেরকে হত্যা না করে তাহলে কাল তারাই তাকে মেরে ফেলবে। কিছু সময়ের মধ্যেই দেখা যায় পুরো এলাকা তাদের দখলে এসে পড়েছে। যে কয়জন জার্মান সেনা বেঁচে ছিল তারা সবাই সারেন্ডার করে। এখানে কিছু বাচ্চা ছেলে মেয়েদেরকেও দেখা যায় যাদেরকে জোর করে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছিল। যে সময়টাতে তাদের হাতে বই খাতা থাকার কথা, সেই সময়টাতে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, তাদেরকে ছেড়ে দেয়। তবে এখানকার যে কমান্ডার ছিল জার্মানির, তাকে মেরে ফেলে দেওয়া হয়। আর এভাবেই তারা জার্মানিদের ক্যাম্প নিজের দখলে নিয়ে নেয় আর উদযাপন করে। ক্যাপ্টেন এসে জয়ের কাছে বলে, তোমার কি এখনও খারাপ লাগছে? জয় বলে, না, সে তো দেশের জন্য এসব যুদ্ধ করছে। এরপর মুভির পার্ট চেঞ্জ হয় আর আমরা পরের পার্টে দেখি এক সিনিয়র অফিসার ক্যাপ্টেনকে বলে, শহরের দিকে একটু এগিয়েই বড় এক জার্মানিদের ক্যাম্প রয়েছে। আর ওখানে তাদের তুলনায় আমাদের সৈন্যর সংখ্যা অনেক কম। ওরা যদি কোনোভাবেই আমাদের এখানে এসে পড়ে তাহলে আমাদেরকে এক নিমিষেই মিশে ফেলে দেবে। কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না। তাই ডনকে বলা হয় সে যেন ওই জার্মানিদের ক্যাম্প থেকে এদিকে আসার রাস্তায় কে রাখে। নতুন করে আমেরিকার সৈন্যগুলো আমাদের এখানে এসে পড়বে। তারা চলে আসলে আমেরিকান সৈন্যরা তখন অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আর তখন জার্মানিদের সাথে যুদ্ধ করার মতো এক পরিবেশ তৈরি হবে। কিন্তু এই কাজটা অনেক বিপজ্জনক। ক্যাপ্টেনের পুরো গ্রুপটাই মারা যেতে পারে। কিন্তু ক্যাপ্টেন বলে, আমরা এটাই করব, পুরো জার্মান সৈন্যদেরকে আমরা আটকিয়ে রাখব। জয়েরা তখন ওইখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই এক বিরাট বড় বোমা হামলা হয়। জার্মানির যুদ্ধ বিমান থেকে এই হামলা করা হয়েছে। হামলায় দেখা যায় ক্যাপ্টেনরা যেখানে থাকতো সেই বাড়ি ভেঙে গিয়েছে। কিছুক্ষণ পরে জয় এসে ট্যাঙ্কে উঠে বসে আবার নতুন করে যাত্রা শুরু হয়। এই যুদ্ধে যেমন প্রিয় মানুষগুলো খুঁজেও পেয়েছিল এবং ঠিক সেভাবেই হারিয়েও ফেলতে হয়েছিল। জয়েরা শহরের সীমানার দিকে এগিয়ে যায়। কিন্তু এখানে এক মারাত্মক ঘটনা ঘটল। যাওয়ার পথে রাস্তায় এক ট্যাঙ্কের উপর ফায়ারিং শুরু হয়ে যায়। অর্থাৎ আশেপাশে কোথাও জার্মানি সৈন্যরা লুকিয়েছিল। জার্মান সেনারা বুঝতে পেরেছিল যে এখানেই আমেরিকান সৈন্যগুলো আসতে পারে। তাই তারা আগে থেকেই ট্যাঙ্ক অনেক অস্ত্রশস্ত্র নিয়ে এখানে লুকিয়েছিল আমেরিকান সৈন্যদেরকে মারার জন্য। তবে বিষয়টা তেমনটা জটিল না, কিন্তু একটু জটিল হয়েছে। কিন্তু যে ট্যাঙ্ক দিয়ে যারা ফায়ারিং করতেছে ওটা ছিল টাইগার ট্যাঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের
সবথেকে ভয়ানক এবং শক্তিশালী ট্যাঙ্কও বলা হয়। জার্মানিদের এই টাইগার ট্যাঙ্ক একাই অন্য 10টা ট্যাঙ্ককে উড়িয়ে দিতে পারে। এই জার্মানি ট্যাঙ্ক জয়দের ছিল মোট 4টি ট্যাঙ্ক, কিন্তু এই 4টা ট্যাঙ্ক দিয়েও ওই একটা টাইগার ট্যাঙ্ককে কোনোভাবেই দমানো যাচ্ছিল না। ব্যাপক লড়াই হয়। আমেরিকার 3টে ট্যাঙ্ক কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যায়। তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা শহীদ হয়ে যায়। বাকি থাকে শুধুমাত্র এই ফিউরি ট্যাঙ্ক। ফিউরি ভার্সেস টাইগার ট্যাঙ্ক। ক্যাপ্টেন বলছিল আমাদের ট্যাঙ্কটা গোল গোল করে চারদিকে ঘোরাতে। ডনের নেতৃত্বে অনেক বুদ্ধি খাটিয়ে হামলা চালানো হচ্ছিল। ফিউরিকে কোনোভাবেই টার্গেট করে পারছে না। আর যখনই টাইগার ট্যাঙ্কটা মাঠের মধ্যে চলে আসে, থামা মাত্রই ফায়ারিং শুরু করা হয়। ব্যাপক হারে ফায়ারিং করা হচ্ছিল। ঘন ঘন ফায়ারিংয়ে টাইগার ট্যাঙ্ক এক প্রকারের বিধ্বস্ত। যদিও কিছু সৈন্য বেঁচে ছিল, তাদেরকে জয় একাই মেরে ফেলে। মোট কথায় ফিউরি ট্যাঙ্ক টাইগার ট্যাঙ্কই মেরে ফেলেছে। যাই হোক, এখন কিন্তু একটা ট্যাঙ্ক নিয়ে লড়াই করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ক্যাপ্টেন বলে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থানে এগিয়ে যাই। আমাদের সৈন্যরা তো আসবেই, আসলেই তো আমরা আবার আগের মতোই শক্তিশালী হয়ে যাব। তারা একটা ট্যাঙ্ক নিয়েই এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে রাস্তায় এক বিস্ফোরণ হয়, আর সেখানে ফিউরি ট্যাঙ্কের চেনটা নষ্ট হয়ে যায়। আর এটা ঠিক করতে অনেক সময়ের প্রয়োজন। আর এজন্য তারা ঠিক করে আজ রাতটা তারা এখানেই পার করবে। তবে জয়কে বলা হয় সে যেন ওই দূরের ওই উঁচু পাহাড়টাতে গিয়ে থাকে। যদি কোনো শত্রু বাহিনীকে এই রাস্তায় দেখা যায়, তাহলে জয় আগে এসে ক্যাপ্টেনকে সতর্ক করে দিয়ে যাবে। জয় পাহাড়ের এক চূড়ায় এসে লুকিয়ে থাকে। একটু পরে জয় লক্ষ্য করে দূর থেকে এক জার্মান প্ল্যাটুন এদিকে আসতেছে। জয় দ্রুত এসে সবাইকে জানায় অনেক বড় এক বাহিনী এদিকে আসতেছে। তাদের কাছে ট্যাঙ্ক নেই, কিন্তু তাদের সৈন্য অনেক বেশি, কম করে হলেও 300 উপরে হবে। এসব শুনে গ্রুপের সদস্যরা বলে আর এখানে থাকা যাবে না, এখান থেকে এখনই আমাদেরকে চলে যেতে হবে, না হলে আমাদের মৃত্যু নিশ্চিত। সবাই ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন যাবে না। ক্যাপ্টেন বলে আমার জীবনে আমি অনেক লড়াই লড়েছি, আমার ট্যাঙ্ক কখনোই পিছুপা হয়নি, তাই আমি এখান থেকে কখনোই যাব না, আমি লড়াই করব। সবাই বলে ক্যাপ্টেন এসব একদমই বোকামি। ডনকে অনেক বোঝায় যে দেশের জন্য তো আমরা অনেক লড়াই করেছি, এবার একটু বাড়িতে গিয়ে বিশ্রাম নেই। ক্যাপ্টেন বলে তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও, আমার বাড়ি তো এই ট্যাঙ্কটাই। এই ট্যাঙ্ক চলতে পারবে না ঠিক আছে, কিন্তু এই ট্যাঙ্ক এখনও যুদ্ধ করতে পারবে। এখনও এখানে কামান বন্দুক 2টাই রয়েছে। ক্যাপ্টেন বলে আজ আমি এক ইতিহাস তৈরি করব। আমার এই ট্যাঙ্ক একের পর এক জার্মান সৈন্যদেরকে ঘায়েল করে এক নতুন ইতিহাস গড়বে। ক্যাপ্টেনের এসব কথা শুনে সবার কঠিন এক মনোবল তৈরি হয়, কারণ তারাও যে এই ইতিহাসের সাক্ষী হতে চায়। এরপর সবাই মিলে এই লড়াই নেওয়ার প্রস্তুত শুরু করে। ট্যাঙ্কের চারদিকে মৃত লাশ রেখে দেওয়া হয়, যাতে জার্মানরা বুঝতে পারে এই ট্যাঙ্কটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তারা সবাই মিলে ট্যাঙ্কের ভিতরে বসে জার্মানদের জন্য অপেক্ষা করছিল। এই সময়ে তারা শেষবারের মতো একটু হাসি ঠাট্টা করে নেন। শহীদ হওয়ার আগে তারা হাসি মুখে থাকতে চায়। ক্যাপ্টেন বলেন জয়কে এই পিচ্ছি ছেলেটাই এখন অনেক বড় যোদ্ধা হয়ে গেছে। তখন সবাই মিলে জয়কে নাম দেয় মেশিন। একটু পরেই দেখা যায় জার্মানির সৈন্যরা অনেক কাছাকাছি চলে এসেছে। ট্যাঙ্কের সবাই একেবারেই প্রস্তুত। যখনই এক জার্মান সৈন্য এসে ট্যাঙ্কের মুখ খুলে ক্যাপ্টেনটা ফায়ারিং শুরু করে দেয়। শুরু হয় এক ভয়ানক লড়াই। ক্যাপ্টেনরা প্রথমে চেষ্টা করে নেয় গ্রেনেড দিয়ে, পরে ট্যাঙ্ক দিয়ে ফায়ারিং শুরু করা হয়। এতে জার্মানরা চরম আতঙ্কে গোলাবারুদে আশেপাশে বাড়িঘরদেরকেও উড়িয়ে দেওয়া, যাতে সেখানে জার্মান সৈন্যরা আশ্রয় না নিতে পারে। এত দ্রুত ফায়ারিং করা হচ্ছিল যে জার্মান সৈন্যরা চোখে কিছুই দেখছিল না। গুলি ট্যাঙ্ক ভেদ করতে পারে না, এর জন্যই জয়দের কোনো ভয় নেই। জার্মানদের বেশ কিছু ট্রাক উড়িয়ে দেওয়া হয়। পুরো চারদিক আগুনে দাউ দাউ করছে। ক্যাপ্টেন হচ্ছে এই ট্যাঙ্কের চোখ, আর বাকি সবাই
এক একটা হাত পা অন্য অঙ্গ প্রত্যঙ্গ। একটা ট্যাঙ্ক কীভাবে এত ভয়ানক হতে পারে, আর সেটাই দেখছে শত্রুপক্ষ। কিন্তু একটা সময় ট্যাঙ্কের গোলাবারুদ শেষ হয়ে যায়, কিন্তু ড্রোনদের থামা যাবে না। থামলেই শত্রুপক্ষ এসে তাদেরকে মেরে ফেলবে। ক্যাপ্টেন জানতে পারে আরও কিছু গোলাবারুদ রয়েছে বাইরে, আর সেগুলো আনার জন্য বের হয়। আর তাকে ব্রেকআপ দিবে জয় ও অন্য আরেকটি সৈন্য। চারদিকটাকে স্মোক মেরে ধোঁয়ার সৃষ্টি করা হয়। এদিকে শত্রুপক্ষ বুঝে গিয়েছিল তাদের গোলাবারুদ শেষ হয়ে গেছে, আর শত্রু বাহিনী তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেক চেষ্টায় ক্যাপ্টেন বাইরের গোলাবারুদগুলো নিয়ে নেয়, কিন্তু এই পর্যায়ে সে একবার আহত হয়েছিল। তবে তাদেরকে থামলে চলবে না। ট্যাঙ্কের আশেপাশে জার্মানি সৈন্যরা ধোঁয়ার সৃষ্টি করে যাতে আমেরিকান সৈন্যরা দেখতে না পায়। এরপর তারা ধোঁয়ার আড়ালে ঝোপঝাপের ভিড়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এই সময়টাতে ক্যাপ্টেন বা বাকি অন্য সদস্যরা কোনো শত্রুপক্ষের লোককেই দেখতে পাচ্ছিল না। ভয়ঙ্কর এক নীরবতা তৈরি হয় সেখানে। যদিও একটা সময় কিছু সৈন্যকে দেখা যায়, কিন্তু অন্য পাশ দিকে বিশাল এক বোমায় ট্যাঙ্কের বিধ্বস্ত করে দেওয়া হয়। এতে সেখানে টেডি মারা যায়। এতে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু টেডি বলে যায়, আমি মরে যাচ্ছি, আমার কোনো ভয় করছে না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, আমার জন্য ভেবো না। জার্মানিদের এতগুলো সৈন্যর সাথে তারা কি আর পেরে উঠবে? একটা সময় ট্যাঙ্কের সব গোলাবারুদই শেষ হয়ে যায়। ক্যাপ্টেন বলে বাইরে গিয়ে বন্দুক লড়াই করতে হবে। এদিকে জার্মান বাহিনী একের পর এক বুদ্ধি খাটিয়ে যাচ্ছে, কিন্তু খুব একটা কাজে আসছে না। ক্যাপ্টেনরা বাইরে এসে গুলি চালাতে থাকে, কিন্তু জার্মানি সৈন্যরা চারদিক থেকে গুলি চালাচ্ছিল। এদিকে ক্যাপ্টেনের গুলি প্রায় শেষের দিকে। তাকে কিছু গুলি দিতে এসে বাইবেলের সেখানে মৃত্যু হয়। এর একটু পরেই দেখা যায় একটি গ্রেনেড ট্যাঙ্কের ভিতরে ঢুকে গিয়েছিল। নরম্যানকে বাঁচাতে গিয়ে গ্রেনেডের সেখানে মারা যায়। এখন বেঁচে আছে ক্যাপ্টেন আর মেশিন। ক্যাপ্টেনকেও শ্যুট করা হয়, সেও ভীষণ আহত হয়ে গেছে। ক্যাপ্টেন ট্যাঙ্কের ভিতরে চলে আসে। জয় ক্যাপ্টেনকে বলছিল, স্যার আমার অনেক ভয় করছে, চলুন তাদের কাছে সারেন্ডার করে দেই। ক্যাপ্টেন বলে, আর যাই করো সারেন্ডার করবে না, সারেন্ডার করলে ওরা তোমাকে অনেক নির্মম কষ্ট দিয়ে মেরে ফেলবে। ক্যাপ্টেন বলে, শোনো মেশিন, আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নেব, কারণ তোমাকে এই গল্পটা পুরো বিশ্ববাসীকে জানাতে হবে। আমাদের এই ঘটনার গল্প তুমি সবাইকে বল। এই ট্যাঙ্কের নিচে একটি ফুটো রয়েছে, ওটা দিয়ে বের হয়ে তুমি নিচে লুকিয়ে থাকো। আমি একটি গ্রেনেড ফাটিয়ে ট্যাঙ্কের ভিতরটা এবং বাইরেটা জ্বালিয়ে দেব। জার্মানি সৈন্যরা এসে দেখবে এখানে আমরা কেউ বেঁচে নেই, কিন্তু তুমি নিচে বেঁচে থাকবে। ক্যাপ্টেন শহীদ হয়ে যায়। পরে জার্মানি সৈন্যরা এসে ট্যাঙ্কের খুলে ভালোভাবে দেখে যে কেউ বেঁচে আছে কিনা। পরের দিন সকালে এই জায়গাটায় নতুন আমেরিকান বাহিনী চলে এসেছিল। তারা দেখে এখানে শুধু জয়ই বেঁচে আছে। জয়কে এখান থেকে উদ্ধার করা হয়। জয় বিশ্বাসই করছিল না সে বেঁচে আছে। সে শুধু বারবারই বলতেছিল, আমি কে, আমি কে, আমি কি বেঁচে আছি, এরকম কথাই বলছিল। সৈন্যরা বলে, তুমি বেঁচে আছো, আর তুমি একজন গর্বিত হিরো। জয় চলে যাচ্ছে, আর সে দূর থেকে দেখতে পায় সেই ফিউরি ট্যাঙ্কটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।